নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ডিমের পাটিসাপটার রেসিপি। মিষ্টি পাটিসাপটা তো আমরা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ঝাল পাটিসাপটার রেসিপি শেয়ার করে নিই। তার জন্য যেহেতু পাটিসাপটার পুর তো দিতেই হবে, তার জন্য পুরটা প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল খানিকটা পরিমাণ গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে বেশ খানিকটা পরিমাণ কালো সর্ষে দিয়েছি এবং 5 থেকে 6টা আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করেছি। সর্ষে এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থাকতে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে সেগুলোকে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার একটাই কারণ, এতে করে আলুর কোনো দলাভাব থাকে না পুরের মধ্যে, সেই জন্য গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি গ্রেটারের ব্যবহার না করতে চান তাহলে কিন্তু ম্যাশারের সাহায্যেও আলুটা ম্যাশ করে নিতে পারেন, এতেও খুব সুন্দর করে পুরটা স্মুথ হয়। আমি কিন্তু এখানে গ্রেটারের ব্যবহার করেছি। আপনাদেরকে আমি এখানে বলে দিচ্ছি যে আমি এখানে যতটা পরিমাণ পাটিসাপটা বানাবো তার জন্য কিন্তু দুটো আলু নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু বেশি পরিমাণে আলু সেদ্ধ করে নিয়ে তারপরে গ্রেটারের সাহায্যে বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। আমাদের কিন্তু এখানে আলুটা খুব ভালো করে কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে তেলের মধ্যে আলুটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা বলতে আর কিছুই না, আলুটা তো সেদ্ধই রয়েছে, তাও কাঁচা লঙ্কা সর্ষের যে একটা ফ্লেভার রয়েছে সেটা যেন আলুর মধ্যে খুব ভালো করে ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রেখে কিন্তু আলুটা আমি একটু মিনিট 5 হাতে সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে আলুটা একটু ভাজাও হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আলুর মধ্যে চলে আসে। আমাদের এখানে কিন্তু আলুটা মোটামুটি ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে, আর কিন্তু এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। এরপরে যা যা গুঁড়ো মশলা ব্যবহার করব সেগুলো এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ দিয়েছি আমি এখানে গরম মশলা গুঁড়ো এবং একটা সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে সমস্ত গুঁড়ো মশলার সাথে এবং নুনের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা এখানে কিন্তু বেশি সেইভাবে আমি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে অন্যান্য গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো বা ভাজা মশলা যে কোনো দিতে পারেন। আমি এখানে সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর কিন্তু এখানে সেভাবে মশলা দিইনি, তাতেও কিন্তু এই পুরটা খেতে বেশ ভালো হয়। সমস্ত গুঁড়ো মশলা এবং নুনের সাথে পুরটা খুব ভালো করে কিন্তু আমাদের এখানে মেশানো হয়ে গিয়েছে। এরপর আগে থাকতে আমি চিনে বাদাম ভালো করে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তারপরে সেই বাদামটা আমি এখানে দিয়ে দিয়েছি। বাদামটা দেওয়ার পরে এবার কুচিয়ে নেওয়া আমি এখানে ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। এবারে বাদাম আর ধনেপাতার সাথে খুব ভালো করে আলুটা মিশিয়ে নেব। এতে করে আলুর পুরটা খেতে অসম্ভব সুন্দর হয়, যেহেতু ভাজা বাদামটা রয়েছে। আপনারা চাইলে বাদামটা একটু গুঁড়ো করেও দিতে পারেন, আমি এখানে বাদামগুলো গোটা গোটাই দিয়েছি, মানে একটা বাদামকে 2 খোলা করে নিয়েছি, তারপরে কিন্তু বাদামটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ধনেপাতা এবং বাদামের সাথে খুব ভালো করে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে মেশানো, পুরটাও আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে। তারপরে পুরটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, যাতে পুরটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা পাটিসাপটার ভেতরে যে পুরটা দেব সেটা কিন্তু ব্যবহার করব। আমাদের কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম পুরটা। তারপরে যেহেতু আমি এখানে পাটিসাপটা বানাচ্ছি ডিমের, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে 1 বাটি পরিমাণ মতো সুজি। সুজি এখানে যেহেতু 1 বাটি নিয়েছি, যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই কিন্তু আমি এখানে 1 বাটি জল নিয়েছি। যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক সম পরিমাণ কিন্তু জলটা নিতে হবে, তবে কিন্তু সুজিটা খুব সুন্দর একটা পেস্ট হবে। এরপরে ঢাকা লাগিয়ে কিন্তু আমি এটা খুব সুন্দর করে স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে একটি পাত্রের মধ্যে আমি পেস্টটা নিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ মিক্সিং জার ধোয়া জল আমি এর মধ্যে দিয়েছি। খুব একটা বেশি ব্যাটারটা পাতলা হবে না বা খুব একটা বেশি ঘন হবে না, ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেব। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপরে দিয়ে দেবো একটা ডিম। এখানে একটা ডিমই সাফিসিয়েন্ট, আর কিন্তু ডিম দেওয়া দরকার নেই। তারপরে ডিম আর নুনটা খুব ভালো করে সুজির মধ্যে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব, মানে বলতে পারেন ফেটিয়ে নেব। যত ভালো ফাটানো হবে ততই কিন্তু পাটিসাপটাগুলো সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠবে, এতে করে পাটিসাপটাগুলো খেতেও ভালো লাগে। আমার কিন্তু এখানে প্রায় 5 মিনিট হাতে সময় নিয়ে সুজির মধ্যে পাটিসাপটা যে ব্যাটারটা সেটা কিন্তু খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর একটি পাত্রের মধ্যে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব, যেটা ওপর থেকে ডিমের একটা মিশ্রণ দেব পাটিসাপটার ওপরে, তাতে করে পাটিসাপটাগুলো খেতে আরও বেশি ভালো হবে। সেই জন্য কিন্তু এখানে আমি 2টো ডিম নিয়েছি, সুজিতে একটা ডিম দিয়েছি, আর কিন্তু বাটির মধ্যে আলাদা করে 2টো ডিম নিয়েছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবং আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য
সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপরে নুন আর গোলমরিচের গুঁড়োটা ডিমের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ অবধি ডিমটা খুব ভালো করে ফাটানো হচ্ছে। এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটার ব্যবহার করিনি, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি বলবো যেহেতু পুরের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়াটাই শ্রেয় হবে। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি যাতে একদম খুব সুন্দর করে গরম হয়ে যায় ফ্রাইং প্যানটা। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যতক্ষণ অবধি ভালো করে ধোয়া ওঠা অবধি গরম হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু সুজির ব্যাটারটা দেওয়া চলবে না। ভালো করে গরম হয়ে গেলে তবেই কিন্তু আমি এখানে একটা বাটির মেজারমেন্ট নিয়ে সুন্দর করে সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর একটা তালপাতার সাহায্যে, যে কোনো আপনারা তেজপাতা বা তালপাতার সাহায্যে এইভাবে সুন্দর করে যেরকম গোলা রুটি আমরা মিলে থাকি সেইভাবে কিন্তু মিলে দিতে হবে। খুব একটা বেশি কিন্তু পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এই পাটিসাপটার ঘনত্বগুলো এরকমই হবে যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। তারপরে একটু অপেক্ষা করবেন, যখন দেখবেন ওপর দিকটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে তখন কিন্তু আপনা থেকে ফ্রাইং প্যান থেকে এই পাটিসাপটার ব্যাটারটা, গোলা রুটিটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসবে। তখনই বুঝতে পারবেন যে আমাদের এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। দেখুন একদম কিন্তু অপর দিকটা উল্টাতে কোনোভাবে কষ্ট হচ্ছে না বা ফ্রাইং প্যানে আটকে যাচ্ছে না। তারপর ডিমের যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অপর দিকে আমরা দিয়ে দেব। ঠিক এইভাবে চামচে করে দিয়ে দিতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এতে করে পাটিসাপটাগুলো খেতে অসম্ভব সুন্দর হয়। মিষ্টি পাটিসাপটা তো আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, আমরা খেয়েও থাকি, ছোটো থেকে বড় বেশ পছন্দ করে। বাড়িতে একবার হলো ডিমের এই পাটিসাপটা তৈরি করে দেখুন, বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে। বাচ্চাদেরকে আপনারা চাইলে টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সকালে জল খাবারের জন্যও কিন্তু মাঝে মধ্যে এরকম পাটিসাপটা যদি করেন তাহলে কিন্তু ছোটরাও যেমন পছন্দ করবে বড়রাও তেমন ভীষণ মজা করে খেতে পারবে। এইভাবে কিন্তু আমি 3 থেকে 4 চামচ মতো ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু অপর দিকটা পাল্টে দেব। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু এখানে খুব একটা যে বেশি তেলের ব্যবহার করেছি তেমনটা না। এই পাটিসাপটাগুলো ভাজতে খুব একটা বেশি পরিমাণ তেলের লাগে না। আমরা প্রথমেই যে তেল দিয়েছিলাম সেই পরিমাণই তেলটা দিয়েছি, আর কিন্তু আলাদা করে তেল দিইনি। তারপরে যে আমরা পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু পাটিসাপটা মতো করে লম্বাটে করে মাঝে আমি দিয়ে দিয়েছি যেভাবে পাটিসাপটার পুর দেওয়া হয়। তারপরে কিন্তু খুন্তির সাহায্যে খুব সুন্দর করে পাটিসাপটার মতো করে আমরা এটা রোল করে নেব। ঘাবড়ানোর কিছু নেই যে ভেঙে যাবে বা ফাটল ধরে যাবে, সেরকম কিন্তু কিছু হবে না। খুব সুন্দর করে কিন্তু এইভাবে দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি এখানে রোল করে নিচ্ছি যাতে করে পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না যায় এবং রোলটাও যেন আমাদের খুব সুন্দর করে হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে রোলটা কত সুন্দর হয়েছে দেখতে, একদম পারফেক্ট হয়েছে পাটিসাপটাগুলো দেখতে। এইভাবে কিন্তু করে নিলেই পাটিসাপটাটা আমাদের রেডি হয়ে যাবে। ভীষণই সহজ একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। পুরটা আমি পুরোপুরি নিরামিষভাবে বানিয়েছি, আপনারা চাইলে পুরটার মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমাদের কিন্তু এই পাটিসাপটাটা রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু একটি পাত্রের মধ্যে পাটিসাপটাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু সমস্ত পাটিসাপটাগুলো এইভাবে বানিয়ে নেব। আমি কিন্তু এখানে আপনাদের সুবিধার্থে আর একটা পাটিসাপটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আবারও বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর একটা তালপাতার সাহায্যে আমি এখানে যেরকমভাবে গোলা রুটি মেলা হয় আগে যেরকমভাবে বানালাম সেম পদ্ধতিতেই কিন্তু এটা বানিয়ে নেব। ঠিক দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। পাটিসাপটাগুলো কিন্তু বেশি পাতলা হবে না, আবার খুব যে মোটা হবে তেমনটাও নয়, এরকম ঘনত্বই করতে হবে যাতে এইভাবে আমি ভিডিওতে যেভাবে দেখেছি সেইভাবে হয়। একটুক্ষণ অপেক্ষা করবেন 3 থেকে 4 মিনিট মতো, তখন দেখবেন ওপর থেকে কিন্তু যে ব্যাটারটা যখন শুকনো হয়ে আসবেন তখন বুঝতে পারবেন একটা দিক আমাদের খুব ভালো করে হয়ে গিয়েছে। পাটিসাপটাগুলো বানানোর সময় মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। মিডিয়াম টু হাই হিটে একদম দেবেন না গ্যাসের ফ্লেমটা। দেখুন কত সুন্দর করে কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে উপরটা, তখনই কিন্তু বুঝতে পারবেন যে আমাদের পাটিসাপটাগুলো একটা দিক খুব ভালো করে হয়ে গিয়েছে। আর ওপরটা যখন ড্রাই হয়ে যাবে সাইড থেকেও কিন্তু খুব ভালো করে ফ্রাইং প্যানের গা ছেড়ে আসবে পাটিসাপটাগুলো, তখনই কিন্তু উল্টে দিতে হবে অপর দিকটা যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে ডিমের যে মিশ্রণটা বানিয়েছি সেটা কিন্তু 3 থেকে 4 চামচ মতো আমরা এর মধ্যে দিয়ে দেবো যাতে করে অপর দিকটাও ডিমের একটা খুব সুন্দর একটা আস্তরণ হয়ে যায়, সেদিকেও কিন্তু ভালো লাগবে খেতে এগুলো। দেখুন আমি কিন্তু এখানে চামচে করে দিয়ে দেওয়ার পরে চামচে করে চারিদিকটা আমি লাগিয়ে দিচ্ছি যাতে ডিমটা পাটিসাপটার গায়ের চারিধারে লেগে যায় এবং খেতে ভালো লাগে। তার জন্য কিন্তু একটা চামচে করে ঠিক এইভাবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে
চারিদিকে কিন্তু লাগিয়ে দেব। খুবই সহজ একটা রেসিপি, যারা প্রথমবার বানাবেন ভাবছেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। সত্যি কথা বলতে মিষ্টি পাটিসাপটা যেগুলো হয়, নারকেলের পাটিসাপটা বা ক্ষীর পাটিসাপটা, সেগুলো বানানো কিন্তু একটু টাফ রয়েছে, কারণ সহজে সবাই কিন্তু পাটিসাপটা বানাতে পারে না। কিন্তু এই ডিমের পাটিসাপটাগুলো কিন্তু ভীষণ ইজি, আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কোনো রকম ফেটে যাবার বা ফ্রাইং প্যানে আটকে যাবার কোনো রকম ঝামেলা নেই এখানে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা পাটিসাপটা হবে, এইটুকু কথা আপনাদেরকে আমি দিতে পারি। এইভাবে মাঝখানে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আবারও দিয়ে দিয়েছি লম্বেটে করে। তারপরে আমি দুই দিক থেকে পাটিসাপটা যেইভাবে ফোল্ড করা হয় সেইভাবে কিন্তু ফোল্ড করে নেব। দেখুন কত সহজে কিন্তু ফোল্ড করা হয়ে যাচ্ছে, খুব একটা বেশি কিন্তু প্রবলেম হচ্ছে না। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু এখানে এটা রোলটা করে নেব, মানে ফোল্ডটা করে নেব। তাতে করে কি হবে, পাটিসাপটার ভেতরকার যে পুরটা রয়েছে সেটা কিন্তু বাইরে কোনোভাবে বেরিয়ে চলে আসবে না। এই জন্যই আমি এখানে কাঁটা চামচের ব্যবহারটা করেছি, যাতে দুটো হাতার সাহায্যে আমি এখানে সুন্দর করে এটা ফোল্ডটা করে নিতে পারি। আর দেখতেও কত সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিন্তু এরকম মাঝে মধ্যে বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। আমাদের কিন্তু পাটিসাপটাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। ঠিক এই সময় কিন্তু আমি একটি পাত্রের মধ্যে পাটিসাপটাটা তুলে নিচ্ছি। প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু আমি সেম পদ্ধতিতে এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি, যেভাবে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি। আবারও এখানে একটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করতে এতই সহজ যে কি বলবো, যারা বানিয়েছেন তারা জানবেন, যারা বানাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে দেখবেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। ঠিক এইভাবে কিন্তু তালপাতার সাহায্যে এটা আমি মেলে দিচ্ছি, যেরকম গোলা রুটি মেলা হয়। তারপরে খানিকক্ষণ আমি এখানে অপেক্ষা করব, যতক্ষণ অবধি ওপরের ব্যাটারটা একদম শুকনো হয়ে আসছে। ওপরের ব্যাটারটা যখন দেখুন শুকনো হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আমাদের কিন্তু পাটিসাপটা একটা দিক থেকে সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপরে কিন্তু অপর দিকটা পাল্টে দেবো। আবার সেম পদ্ধতিতে আমরা যে ডিমের মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণটা আমি এখানে 3 থেকে 4 চামচ মতো দিয়ে দেওয়ার পরে চামচে করে পাটিসাপটার চারিধারে গায়ে লাগিয়ে দেবো, যাতে করে চারিধারে ডিমের মিশ্রণটা ছড়িয়ে পড়ে এবং খেতে ভালো লাগে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য যেন পাটিসাপটার চারিধারে ডিমের মিশ্রণটা খুব ভালো করে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। যখন ডিমের মিশ্রণটা লাগানো হয়ে যাবে তখন কিন্তু অপর পিঠটা পাল্টে দেবো। পাটিসাপটাগুলো খেয়াল করলে বুঝতে পারবেন ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগছে না। আর ডিম দেওয়া রয়েছে মানে এমনটা না যে আষ্টে গন্ধ ছাড়বে, একেবারে কোনো আষ্টে গন্ধ ছাড়েনি, ভীষণই সুন্দর খেতে হয়। আর এইভাবে অপর দিকটাও পাল্টে দিলাম। এরপরে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেম পদ্ধতিতে লম্বাটে করে আমি এখানে পুরটা দিয়ে দিয়েছি, পাটিসাপটা যেরকমভাবে পুর দেওয়া হয়। তারপরে কিন্তু আমি এখানে পাটিসাপটাগুলো রোল করে নেব। ঠিক সহজ পদ্ধতিতে কত সুন্দর করে আমাদের ডিম পাটিসাপটাগুলো রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এই পাটিসাপটাগুলো শুধু মুখে খেতেই ভীষণ ভালো লাগে, আপনারা যদি চান তো সসের সাথে সার্ভ করতে পারেন, তবে আমি তো বলবো শুধু মুখে খেতে বেশ ভালো লাগে। যারা সসের সাথে খেতে চান তারাও কিন্তু সসের সাথে সার্ভ করতে পারেন। আমাদের কিন্তু পাটিসাপটাটা একেবারে রেডি হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু একটি পাত্রের মধ্যে পাটিসাপটাটা তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার হলেও এই পাটিসাপটা রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করব ভালো লাগবে।